বাথরুম থেকে ফ্রেশ হয়ে বাহিরে আসতেই দেখল রুম পুরো অন্ধকার। খানিকটা ঘাবড়ে গেল ঐন্দ্রিলা, কারণ ইলেকট্রিসিটি যায়নি, বাথরুমের লাইট জ্বলছে। ধীর পায়ে এগিয়ে সুইচে হাত দিতে যাবে তখন কেউ তাকে পেছনে থেকে জড়িয়ে ধরে। চিৎকার করার আগেই লোকটি এক হাত দিয়ে তার মুখ চেপে ধরে। ঐন্দ্রিলার কানে মুখ লাগিয়ে বলে, চেঁচিও না, আমি। কণ্ঠস্বরটি খুব পরিচিত তার। লোকটি খুব আষ্টেপৃষ্ঠে ঐন্দ্রিলাকে জড়িয়ে রয়েছে। তার গরম নিঃশ্বাস ঐন্দ্রিলার ঘাড়ের উপর পড়ছে, পিঠ থেকে আছে লোকটির বলিষ্ঠ বুক। তার হার্টবিট এত জোরে চলছিল সে ঐন্দ্রিলাও তা অনুভব করতে পারছিল। একটা মাতাল করা গন্ধ নাকে আসছে। এই মাতাল করা গন্ধটি ঐন্দ্রিলার খুব পরিচিত, যতবার লোকটি তার কাছে এসেছে এই গন্ধটি সে পেয়েছে। মুখ থেকে হাতটি নামিয়ে লাইট লাগাতে লাগাতে হিসহিসিয়ে বলে ওঠে, আপনি বাড়ি যাননি? একটা কাজ যে বাকি রয়ে গেছে। বেশ স্বাভাবিকভাবেই উত্তর দেয় অভ্র। হ্যাঁ, অভ্র ঐন্দ্রিলার রুমে এসেছে। পিউয়ের সাথে এই প্ল্যানটা আগ থেকে করা ছিল তার। তাই এতটা সুন্দরভাবে ঐন্দ্রিলার রুমে ঢুকে পড়েছে। ঐন্দ্রিলাকে এখনো জড়িয়ে দাঁড়িয়ে আছে অভ্র। ঐন্দ্রিলা তার কবল থেকে ছুটা পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঐন্দ্রিলার নড়াচড়ায় বিরক্ত হয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে কানে মুখ লাগিয়ে বলে, এত নড়ছ কেন? আর একবার নড়লে কিন্তু তুলে আছাড় দিব। বললেই হলো। ছাড়ুন বলছি, নয়তো কিন্তু চিৎকার করব। নিজের বউকে ধরেছি, পাশের বাড়ির কাউকে নয়। কাজ হয়ে গেলে চলে যাব। এই রাতে কি কাজ আপনার শুনি? ঐন্দ্রিলার কথা শুনে তাকে নিজের দিকে ফেরায় অভ্র। নিজের দুহাতে আলতো করে মুখটা তুলে ঐন্দ্রিলার। ধীর কণ্ঠে বলে, নিজের বউকে হলুদ লাগাতে এসেছি। সবাই তো হলুদ লাগালো, আমি সুযোগই পেলাম না। হ্যাঁ, এই রাতে এই পাগলামি করতে আসছেন? পাগল বললে তাই, তবে হলুদ তো লাগাবই। হলুদ কই পাবেন? ঐন্দ্রিলার কথায় কোনো উত্তর না দিয়ে শুধু মুচকি হেসে আলতো করে ঐন্দ্রিলার মুখটি উঁচু করে, তারপর নিজের গাল এগিয়ে আলতো করে ঐন্দ্রিলার গালের সাথে ঘষতে থাকে অভ্র। ঐন্দ্রিলা আগেই খেয়াল করেছিল অভ্রের দু গাল ভর্তি হলুদ। তার মানে সে রুমে আসার আগে মুখে হলুদ মেখে এসেছে যাতে হলুদ ক্যারি করা না লাগে। কিন্তু এমন কিছু করবে সেটা কল্পনার বাহিরে ছিল ঐন্দ্রিলার। আবেশে চোখজোড়া বন্ধ হয়ে গেল তার। মুহূর্তের মধ্যে যেন সারা শরীর অবশ হয়ে যাচ্ছিল ঐন্দ্রিলার। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। অভ্রের স্পর্শ শরীরে যেন বিদ্যুৎ শকের মতো লাগছিল। অভ্র ধীরে একে একে ঐন্দ্রিলার দু গালে হলুদ লাগিয়ে দিয়েছে। ধীরে ধীরে তার গলায় নেমে এসেছে অভ্র। একটা ঘোরের মধ্যে চলে গেছে সে। আর অভ্রের গরম নিঃশ্বাস যেন পুড়িয়ে দিচ্ছে ঐন্দ্রিলার সারা শরীর। হালকা ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিয়ে ঐন্দ্রিলাকে ছেড়ে দেয় অভ্র। নয়তো নিজেকে সামলানো বড় কঠিন হয়ে যাবে। তাড়াতাড়ি ঘুরে বলে, বাকিটুকু পরশুর জন্য রেখে দিলাম। বলেই 1 মিনিট অপেক্ষা না করে সেখান থেকে চলে যায় অভ্র। ঐন্দ্রিলা এখনো চোখ বন্ধ করে রয়েছে। অজান্তেই চোখ থেকে 2 ফোঁটা পানি বেরিয়ে যায়। তার কারণ বোধহয় ঐন্দ্রিলা নিজেও জানে না। লোকটা এমন কেন? কি করে কেন করে ঐন্দ্রিলার বোধের বাহিরে। শুধু এটুকু জানে কেন যেন চাইলেও রাগ বা ঘৃণা করতে পারছে না এই লোকটার উপর। চাইলেই তখন তাকে বাধা দিতে পারত কেন যে দিতে পারল না নিজেও জানে না। অভ্র ব্যালকনি থেকে এসেছিল। ঠিক একইভাবে ব্যালকনি দিয়েই চলে গেছে। ঐন্দ্রিলা গিয়ে ব্যালকনিতে দাঁড়ায়। লোকটা চলে যাচ্ছে,
তার গাড়ি যতক্ষণ দেখা গেছে ঐন্দ্রিলা তাকিয়েছিল। যখন দৃষ্টির বাহিরে চলে গেল গাড়িটা একটা দীর্ঘশ্বাস ফেলে সে ঐন্দ্রিলাকে নিজের রঙে রাঙিয়ে অভ্র চলে গেছে। একটা অদ্ভুত ভালোলাগা কাজ করছে ঐন্দ্রিলার, কিন্তু প্রশ্ন করেও সেটার কারণ বের করতে পারছে না সে। তবে কি নিজের অজান্তেই ওই বিরক্তকর অহংকারী লোকটার প্রতি মনের একটা কোনো অজায়গা তৈরি হয়েছে? হয়তো রাত 11টা। এত কাজের মধ্যে পিউয়ের খাওয়া এখনো হয়নি। নিজের রক্তের কেউ না হলেও ঐন্দ্রিলা তার জন্য বোনের থেকে কোনো অংশে কম নয়, আর অভ্রকে ও নিজের বড় ভাইয়ের মতো দেখে সে। তাই তাদের বিয়েতে নিজের যতটুকু পেরেছে তার থেকেও বেশি করার চেষ্টা করেছে। সবার খেয়াল রাখতে যেয়ে নিজের খাওয়াটুকু হয়ে ওঠেনি তার। আজকাল তার মন অনেক ভালো থাকে, শারমিন বেগমের সাথে তার সম্পর্কটা ভালো করার চেষ্টায় অনেকটুকু এগিয়ে গিয়েছে সে। আজ শারমিন বেগম নিজ থেকেই তাকে এই বাড়িতে থেকে যেতে বলেছেন। কিছুদিন আগে শারমিন বেগমের সামনে মুখোমুখি বসে রয়েছে পিউ। শারমিন বেগমের মুখে কোনো কথা নেই। সামনে একটা শাড়ি, এইটা অভ্রের বিয়েতে ঐন্দ্রিলা পরবে বলে শারমিন বেগম কিনে এনেছেন। শাড়িটা হালকা গোলাপি কাতান শাড়ি। শাড়িটা পিউকে দিল, পিউ সোজা বাংলায় মানা করে দেয়। শারমিন বেগম ভ্রু কুঁচকে তাকে কারণ জিজ্ঞেস করলে পিউ ধীর গলায় বলে, আপনিই বলেছিলেন মা বিধবা মানুষ আমি, এত জমকালো শাড়ি কি আমার গায়ে মানাবে? পিউয়ের কথা শুনে কোনো কথা বলতে পারছেন না শারমিন বেগম। ঠিকই তো, এতদিন তিনি পিউয়ের সাজসজ্জা দেখে মেজাজ ঝাড়াপ করতেন। যদিও পিউ সাজসজ্জা করত না, কালো অথবা সাদা জামা পরত, তবুও নিজেকে শোধবা বলে দাবি করত সে, যা একেবারেই মানতে পারতেন না শারমিন বেগম। আর নিজের ছেলের জন্য একবার কাঁদতে না দেখে তার খুব জিদ লাগত। পিউ আহাসের মৃত্যুর পর একবার ও কাঁদেনি, যা তিনি মেনে নিতে পারেননি। কিন্তু আজ যখন পিউ সরাসরি তাকে এ কথা বলেছে, তার কোথাও না কোথাও খারাপ লাগছে। পিউ মুচকি হাসি দিয়ে খুব নরম গলায় বলে, মা, আমি যখন এ বাড়িতে আসি এ বাড়ির সবাইকে আপন করে নেবার সব চেষ্টা করেছি। তবে আমার সম্পর্কটা কিন্তু আহাসের সাথেই জড়িত। কিন্তু তার সাথে আমি একদিন ও সংসার করতে পারিনি। তবুও আমি এ বাড়িতে 2.5 বছর থেকেছি, আপনাদের প্রত্যেককে নিজের পরিবার মনে করেছি। কারণ আমি একটা পরিবার চেয়েছিলাম। আচ্ছা মা, আমার দোষটা কোথায় বলুন তো? আহাস তার কাজের জন্য বেরিয়ে গিয়েছিল। তার মৃত্যু সেখানে লেখা ছিল। এখানে আমার দোষটা কোথায় বলুন? আজ আল্লাহ না করুক আহানার সাথেও যদি এমন হতো, আপনি একই কথা বলতেন? তাকেও কি অলক্ষী বলতেন? মা, জন্ম কিংবা মৃত্যুর উপর কারোর হাত নেই। সেটা উপর ওয়ালা ঠিক করে দেন। লক্ষ্মী বা অলক্ষ্মী ব্যাপারগুলো সব মানুষের বানোয়াট। এটা আপনার মতো শিক্ষিত একজন নিশ্চয়ই বিশ্বাস করবেন। যাক, তবুও যেহেতু আপনার কাছে এসব জিনিসই বেশি জরুরি, তাহলে আমার কিছু বলার নেই মা। আমি আসছি, বেশি কিছু বলে ফেলতে ক্ষমা করবেন। আর আমি এই জমকালো শাড়ি পরব না বলে সেখান থেকে চলে যায় পিউ। পিউয়ের প্রতিটা কথা শারমিন বেগমকে ভাবাতে বাধ্য করে, যার ফলস্বরূপ পরদিন তিনি নিজেই পিউয়ের রুমে যেয়ে শাড়িটা দিয়ে আসেন। হলুদেও বেশ সুন্দর করে সেজেছে পিউ, এবং শারমিন বেগম তার প্রশংসাও করেছে। পিউয়ের ভালো লাগছে যে শারমিন বেগম তার চিন্তাধারা বদলাচ্ছেন এবং পিউকে কাছে ডেকে নিচ্ছেন। এসব ভেবে নিজের রুমের দিকেই যাচ্ছিল পিউ, হঠাৎ তার হাতে হ্যাচকা টান দেয় কেউ। তাল সামলাতে না পেরে মানুষটার বুকের উপর পড়ে যায় পিউ। মাথা তুলে দেখে তার সামনে নীলাদ্রি দাঁড়ানো।
কিছু বলার আগেই হাত টেনে ছাদের দিকে রওনা দিল নীলাদ্রি। রাত অনেক হয়েছে, বাড়ির সবাই ক্লান্ত হয়ে যে যার মতো ঘুমিয়ে পড়েছে। দিন দিন এই নীলাদ্রি নামক লোকটা রহস্যময় হয়ে উঠছে। হাত ছাড়ানোর চেষ্টায় যখন নাপারক তখন হাল ছেড়ে পিছু পিছু ছাদেই গেল পিউ। ছাদে আসামাত্র হাত ছেড়ে দিল নীলাদ্রি। আরে কি হয়েছে বলবেন তো? এই রাতে এখানে কেন নিয়ে এসেছেন আপনি? কোনো কথা না বলে একটা চেয়ার টেনে পিউয়ের কাঁধ ধরে বসিয়ে দিল সে। পিউ বারবার জিজ্ঞেস করছে কিন্তু কোনো উত্তর নেই নীলাদ্রির। এবার বিরক্ত লাগছে পিউয়ের। হঠাৎ খেয়াল করল একটা প্লেট এনে সামনে চেয়ার টেনে বসল নীলাদ্রি। কড়া কণ্ঠে বলল, হা করো, কোনো অজুহাত শুনতে চাই না। নীলাদ্রির ধমকে চুপসে যাবার জোগাড় পিউয়ের। এই প্রথম বেশ ধমকের সুরে কথা বলছে নীলাদ্রি। পিউ ও বাধ্য মেয়ের মতো চুপচাপ নীলাদ্রি হাতে পুরো খাবারটা খেল। পিউ এর অন্য রকম অনুভূতি হচ্ছে। মা মারা যাবার পর কেউ এত যত্নে খাওয়ায় দিয়েছে কিনা সন্দেহ। অজান্তেই চোখে পানি চলে আসে পিউয়ের। সময়টা যদি থেমে যেত। তুমি চাইলে সারা জীবন এভাবেই খাওয়িয়ে দিতে রাজি। হঠাৎ নীলাদ্রির এরূপ কথায় অবাক নয়নে তার মুখের দিকে তাকায় পিউ। নীলাদ্রির চোখ তার দিকে স্থির, এ চোখে আজ যেন অন্য কিছু দেখছে পিউ। অথই মায়া এক চোখ জোড়ায়। আর সেই মায়া কেবলমাত্র তার জন্য। কিছুক্ষণ আগের বাক্যটি যে নীলাদ্রি হুতাশে বলেনি তার প্রমাণ তার চোখ। মানুষের চোখ নাকি মিথ্যে বলে না। বুকের ভেতর অজান্তেই একটা মোচড় দিল পিউয়ের। নীলাদ্রির কথাটা কি তবে সে ভেবে বলেছে? এমন তো হবার কথা ছিল না। সে তো নীলাদ্রির মাঝে একজন বন্ধুকে চেয়েছিল। মুহূর্তেই পিউয়ের মুখ অন্ধকার হয়ে গেল। মনের মাঝে হাজারো কালো মেঘ জড়ো হতে লাগল। নিজেকে সামলে চাপা স্বরে পিউ নীলাদ্রির উদ্দেশ্যে বলে, আপনি ভেবে বলছেন তো? আমি যা বলি ভেবেই বলি। আর আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না পিউ। এই রাতের নীরবতা, এই উত্তাল বাতাসকে সাক্ষী রেখে বলছি ভালোবাসি তোমায়। হ্যাঁ, তোমাকে ভালোবাসি আমি। তোমাকে জোর করার ক্ষমতা আমার নেই, তবে তুমি যদি আমার হাত ধরো পৃথিবীর সাথে লড়ে যাব, তোমায় কষ্ট দিব না। খুব স্বাভাবিক এবং জোরালো গলায় কথাগুলো বলে নীলাদ্রি। পিউয়ের মাথা ভন ভন করছে, এটা কি আদৌ সম্ভব? যত হোক সে একজনের বিধবা। এসব ভালোবাসা কি তার জন্য? সবকিছু পিউয়ের জন্য বেশ চাপের মতো লাগছে। নীলাদ্রিকে নিয়ে এরূপ চিন্তা কৌশিককালেও তার হয়নি। হ্যাঁ, নীলাদ্রি মানুষ হিসেবে অনেক ভালো, কিন্তু তার মতো একজন অপূর্ণ হৃদয়ের কাউকে নীলাদ্রি মোটেই ডিজার্ভ করে না। আর সমাজ কি বলবে? নিজের বেড়িবাঁধ ভাঙার ইচ্ছে থাকলেও সেটা সম্ভব নয়। না, নীলাদ্রির অনুভূতি তার প্রতি তৈরি হবার আগেই তার সমাপ্তি করা দরকার। বেশ ঠান্ডা কণ্ঠে বলে পিউ, এটা কোনো রঙ্গমঞ্চের নাটক নয় নীলাদ্রি, যে আপনার বড় বড় ডায়ালগে আমার হৃদয় গলে যাবে। যত যাই হোক, আমি একজন বিধবা, একজনের স্ত্রী, একটা পরিবার বধূ। আমার কিছু দায়িত্ব আছে, তা আমি এড়িয়ে যেতে পারি না। তোমার দায়িত্বতে আমি কখনো বাধা দিব না পিউ। আমার তোমার অতীতে কোনো কিছুতেই কোনো সমস্যা নেই। একবার আমার আছে নীলাদ্রি। একটা সময় আমি আমার সর্বস্ব দিয়ে আহাসকে ভালোবেসেছি। সে নেই তাই বলে আমার ভালোবাসা শেষ হয়ে যাবে না। কে বলেছে মানুষ একবারই ভালোবাসে? তোমার আমাকে ভালোবাসতে হবে না।
আমার ভালোবাসাই দুজনের জন্য যথেষ্ট। আপনাকে আমি বুদ্ধিমান ভাবতাম, কিন্তু এখন দেখছি তা নয়। সত্যি বলতে আমি চাই না আপনার মতো একটা মানুষ আমার সাথে নিজেকে জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করুন। তুমিও তো সেটাই করছো, তাই না পিউ? একটা মানুষের সাথে তোমার কাটানো মুহূর্ত মাত্র হাতে গোনা, তার জন্য তুমি 2.5 বছর বসে আছো। তুমি তোমার জীবন নষ্ট করছো না? তুমি কিসের ভয় পাচ্ছ পিউ? আমি তো আছি। আপনি বুঝছেন না আপনার ভবিষ্যৎ পড়ে আছে। আমাকে ক্ষমা করবেন, আমি আপনার ভালোবাসার নিবেদনকে গ্রহণ করতে পারছি না। বলেই ছাদ থেকে দৌড়ে নিচে চলে গেল পিউ। চোখ থেকে পানি পড়ছে তার, কেন বারবার না চাইতেও চোখ ভিজে আসছে জানা নেই তার। তবে কেন যেন খুব ফাঁকা ফাঁকা লাগছে। রুমে এসে দরজা লাগিয়ে সেখানেই বসে পড়ে পিউ। কেন কাঁদছে নিজেও জানে না। আকাশের দিকে মুখ করে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল নীলাদ্রি। বুকের বা পাশের চিনচিন ব্যথাটা তীব্রতর হচ্ছে। এটা যে হারানোর ব্যথা। 21 আজ ঐন্দ্রিলা এবং অভ্রের বিয়ে। অবশেষে অভ্রের বধূ বেশে সাজতেন হল ঐন্দ্রিলাকে। আজ সেদিনের কথা বেশ মনে পড়ছে, যেদিন রেস্টুরেন্টে সবার সামনে অভ্রকে উচিত কথা শুনিয়ে দিয়েছিল সে। তখন কি ভেবেছিল এই লোকটাকেই অবশেষে নিজের স্বামী রুমে পাবে। সেদিন তো ভেবেছিল এই লোকের সাথে আর কোনো দিন দেখাই হবে না তার, অথচ আজ এই লোকটার সাথেই দ্বিতীয়বারের মতো বিয়ে হচ্ছে তার। বৃষ্টির দিন রাগের বশে যদি ঐন্দ্রিলাকে বিয়ে না করত অভ্র, তাহলে বোধহয় আজ তাদের বিয়ে হতো না। ঐন্দ্রিলা তো কিছুতেই রাজি হতো না। ঘটনাগুলো মনে পড়তে এখনো রাগ লাগে তার। তবে রাগের সাথে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে আজ। মনের মাঝে ভয়, চিন্তাগুলো একরকম ঝেঁকে বসেছে। অভ্র লোকটাকে কিছুতে তার বোধগম্য হয় না। লোকটা তাকে প্রতিশোধ তুলতে বিয়ে করল, বলল সে কখনো স্ত্রীর মর্যাদা তাকে দিবে না এবং কোনো দায়িত্বও পালন করবে না ঐন্দ্রিলার, অথচ এই 2 সপ্তাহ তার যেন অন্য রূপ দেখতে ঐন্দ্রিলা। এই সব খুব ভাবাচ্ছে ঐন্দ্রিলাকে। বুকের মাঝে প্রশ্নরা যেন ঝেঁকে বসে আসে, সামনে যেন দুর্গম পথ তার জন্য অপেক্ষা করছে। কমিউনিটি সেন্টারের রুমে বসে এসব চিন্তাই তাকে আরো ঘাবড়ে দিচ্ছে। এদিকে বরপক্ষ চলে এসেছে। নীলাদ্রি কনের ভাই হিসেবে তার সকল দায়িত্ব যথারীতি পালন করার চেষ্টায় রয়েছে। বরপক্ষ চলে আসায় একরকম দৌড়াদৌড়ি চলছে। আসমা বেগমের বরণ করার কথা, কিন্তু তাকে খুঁজে পাচ্ছে না নীলাদ্রি। এরই মাঝে সে মুখোমুখি হয় পিউ এর সাথে। গোলাপি কাতানে কোনো পরীর থেকে কম কিছু লাগছে না পিউকে। আজ 2 দিন নীলাদ্রির এর সামনেও আসেনি সে। পিউ একই বাড়িতে থাকা সত্ত্বেও তার সামনে আসেনি। এখন আসমা বেগমকে খুঁজার তাড়া না থাকলে হয়তো এখনো পিউয়ের দেখা মিলত না তার। পিউ তাকে এড়িয়ে যাচ্ছে, অথচ 11 বছরের প্রেমের ব্যর্থতা তো তার। পিউ চাচ্ছে না নীলাদ্রি বা সে অস্বস্তিকর পরিবেশে পড়ুক। পিউ পাশ কাটিয়ে চলেই যাচ্ছিল, তখন নীলাদ্রি ধীর কণ্ঠে বলে ওঠে, নিজেকে আমার থেকে লুকিয়ে রাখছ কেন পিউ? কই না তো। আমতা আমতা করে উত্তর দেয় পিউ। পিউয়ের উত্তরে মলিন হাসি ঠোঁটের কোনো একে নীলাদ্রি বলে, এগুলো করো না পিউ, নিজেকে অসহায় লাগে। 11 বছর করে ভালোবাসার পর না পাওয়া এই ব্যর্থতাটা কেবল আমার। এতে তোমার কোনো দোষ নেই। আমি কখনো আর প্রেমের দাবি নিয়ে তোমার কাছে দাঁড়াবো না পিউ। শুধু নিজেকে আমার থেকে আড়াল করো না। বলেই সেখান থেকে চলে যায় নীলাদ্রি। নীলাদ্রির প্রতিটা কথা যেন ভোঁতা চুরির মতো পিউয়ের কলিজায় লাগছে, কষ্ট হচ্ছে তার। কারণ অজানা, তবে খুব কষ্ট হচ্ছে তার।
এ যেন কিছু হারানোর বেদনা, আহাসের মৃত্যুর সত্যিটা মানার সময় এই কষ্টটা হয়েছিল। আজ আবার এ কষ্টটা হচ্ছে। কেন কেন কেন? বরপক্ষকে অনেক সাদরে বরণ করেছেন আসমা বেগম। পিউ তাদের সাথে আসেনি, আগ থেকেই কনে পক্ষ হয়ে অভ্রকে আসমা বেগমের সাথে বরণ করেছে। সব খুব সুষ্ঠুভাবে 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। বিয়ে সম্পন্ন হবার পর যখন ঐন্দ্রিলাকে অভ্রের কাছে এনে তার পাশে বসানো হয়, অভ্রের চোখ যেন সরতে চাচ্ছিল না। দোকানের সেদিন থেকেও আজ বেশি সুন্দর লাগছে তাকে। বুকের হৃদস্পন্দনগুলো বেড়েই চলেছে। অবশেষে মিসেস অভ্র চৌধুরীর ফাঁকা জায়গাটা পূরণ হলই। বিয়ের সব কার্যক্রম শেষ, এবার বিদায় পালা। শরীফুল সাহেবের চোখ বারংবার ভিজে আসছে। যতই হোক মেয়ে তার, আর ঐন্দ্রিলা হাউমাউ করে কাঁদছে। একটা সময় অভ্রের বিরক্ত লেগে গেল, এসব কান্না টান্না তার একেবারেই ভালো লাগে না। সবার আগে সে গাড়িতে গিয়ে বসল। সবার কাছে বিদায় নিয়ে গাড়িতে বসল ঐন্দ্রিলা। বরের গাড়িতে শুধু ঐন্দ্রিলা এবং অভ্র। ঐন্দ্রিলা এখনো কাঁদছে, অনেকটা হিচকি তোলা অবস্থা। এবার অভ্রের চরম বিরক্ত লাগা শুরু হল, এত কাদার কি আছে, বৌভাতের পর দিনই তো বাড়ি যাবে ঐন্দ্রিলা। ভাবটা অনেকটা এমন যেন কোনো কসাইয়ের সাথে তার বিয়ে হয়েছে। অনেকটা ধমকের সুরেই বলে উঠল অভ্র, এত কাদার কি আছে? কেউ কি মারা গেছে নাকি? অভ্রের এমন আচরণে বেশ হতচকিয়ে যায়। এতক্ষণ অভ্রের মায়াভরা রূপ দেখার পর এখন এমন রূপ যেন কিছুতেই হজম হচ্ছিল না ঐন্দ্রিলার। অবাক নয়নে শুধু অভ্রকেই দেখে যাচ্ছিল যে একেই নিজের বাড়ি ছেড়ে চলে এসেছে, তার বাবাকে ছেড়ে এসেছে সে। তাই মন এমনিতেই খারাপ। উপরে অভ্রের ধমকে মন আরও খারাপ হয়ে গেছে। অভ্রকে খুব ইচ্ছে করছিল 2 কথা শুনিয়ে দিবে, কিন্তু কিছু বলার ইচ্ছেটুকু নেই তার। চুপচাপ বসে রইল সে, নজর বাহিরের দিকে। চোখ থেকে পানি পড়েই যাচ্ছে কিন্তু মুখে শব্দ নেই। অভ্র মিনিট 5 পর খেয়াল করল ঐন্দ্রিলা চুপ হয়ে গেছে, হয়তো অভিমান করেছে। এখন নিজেরই খারাপ লাগছে। না বকলেই ভালো হতো হয়তো, কিন্তু কি করবে, এসব সান্ত্বনা দেয়া যে তার কোনো কালে অভ্যাস নেই, আর কান্নাকাটি খুবই বিরক্ত লাগে তার। ঐন্দ্রিলাকে কি বলবে ভেবে পাচ্ছে না। একবার চেয়েও আবার থেমে গেল। পাশাপাশি 2টা মানুষ বসা, অথচ একে অপরের সাথে কোনো কথাই বলছে না। একজন অভিমানের বসে তো আরেকজন নিজের ইতস্ততার কারণে। এখনো যে অনেক পথ পেরোনো বাকি, কেবল তো একসাথে চলা শুরু। রাত 11টা। 1 ঘন্টা যাবৎ অভ্রের রুমে ঘোমটা দিয়ে বসে রয়েছে ঐন্দ্রিলা। সেই যে বরণের পর আহানা এবং পিউ তাকে এখানে বসিয়ে গেছে, এখনো একাই এই রুমে বসে রয়েছে। রুমটা খুব সিম্পল, পুরো রুমে সাদার ছড়াছড়ি। সাদা দেয়াল, সাদা পর্দা, সাদা বিছানার চাদর, তাতে সাদা গোলাপের সাজসজ্জা। ফার্নিচার যে খুব বেশি আছে তাও নয়, আলমারি, ড্রেসিং টেবিল, ওয়ার্কিং টেবিল এবং একটা বুকশেলফ, যাতে বইপত্র নয়, কাজের ফাইল ভর্তি। মানুষটা যে বড্ড বেশি কাজপ্রেমিক। ঐন্দ্রিলার ভেতর অন্যরকম উত্তেজনা কাজ করেছে, অভ্রের বিভিন্ন রূপে ধাতস্থ হতে তার বেশ অসুবিধা হচ্ছে। এখন অভ্রকে জব্দ করার ফন্দি তো আসছেই না, উল্টো একরকম ভয় কাজ করছে। জিদের বসে বিয়ের ডিসিশনটা ভুল নয় তো? এবার অধৈর্য হয়ে গেল ঐন্দ্রিলা। একা একা কতক্ষণ বসে থাকা যায়? আজ পূর্ণিমা, আকাশে থালার মতো মস্তবর চাঁদ উঠেছে। ঐন্দ্রিলা জ্যোৎস্না বেশ ভালোবাসে। হুমায়ুন আহমেদের উপন্যাসে জ্যোৎস্না বিলাস পড়তে পড়তে ঐন্দ্রিলার মনে একটা সুপ্ত ইচ্ছে ছিল,
তার স্বামীর সাথে কোনো এক পূর্ণিমায় ছাদে জ্যোৎস্না বিলাস করবে। কিন্তু সে গোরেবালি অভ্র নামক লোকটার সাথে এমন কিছু ভাবাও দুষ্কর। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে এ কথাগুলোই ভেবে যাচ্ছিল ঐন্দ্রিলা। রাতের নীরবতায় হঠাৎ কারোর পায়ের শব্দ পেতেই পেছনে ফিরে ঐন্দ্রিলা। এতক্ষণে মশাইয়ের রুমে আসার সময় হল। অভ্রকে দেখে গাড়ির কথাটা মনে পড়ে গেল। সাথে সাথেই মুখ ঘুরিয়ে নিল ঐন্দ্রিলা। খানিকটা অভিমান হয়েছে তার। অভ্র সেভাবে না বললেও তো পারত, সে কি বুঝে নিজের ঘর, নিজের আপনজন ছেড়ে আসার কষ্ট। ঐন্দ্রিলাকে উদাস মনে বাহিরে তাকিয়ে থাকতে দেখে বুঝতে বাকি নেই অভ্রের ম্যাডামের রাগ হয়েছে। আসলে এখানে অভ্রের ও দোষ যে আছে সেটাও না, সে তো সম্পর্কের এই পর্যায়ে নতুন, প্রিয়তমাকে সান্ত্বনা দেবার ট্রেনিং যে কেউ তাকে দেয়নি। এতদিন তো শুধু চেক দ্বারাই প্রেমিকার রাগ ভাঙাত সে, আর যখন বিরক্ত লাগত সুন্দর ব্রেকআপ। এখন তো তা করলে চলবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে টি শার্ট আর শর্টস নিয়ে বাথরুমে ফ্রেশ হতে চলে গেল অভ্র। ঐন্দ্রিলা এবার অবাকের চূড়ান্ত পর্যায়ে। একটা সরি বললে কি যায় লোকটার। সুন্দর ফ্রেশ হতে চলে গেল। মিনিট 10 পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো অভ্র। ঐন্দ্রিলা এখনো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তাকে এভাবে দেখে খানিকটা নরম স্বরে বলল অভ্র, ফ্রেশ হয়ে আসো, সারাদিন তো কম ধকল যায়নি। সেটা নিয়ে আপনার না ভাবলেও হবে। ঐন্দ্রিলার এরূপ কাটকথায় অনেকটা চমকে গেল অভ্র। না, এভাবে হবে না, তাই বেশ কঠিন কণ্ঠে অভ্র বলল, 5 মিনিট সময় দিচ্ছি, চেঞ্জ করে আসো, একবারই বলবো। না শুনলে কিভাবে শোনাতে হয় আমার জানা আছে। জোর দেখাচ্ছেন? না, অধিকার। তোমার লাগেজ ওখানে রাখা। চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, ভালো লাগবে। ঐন্দ্রিলা আর কথা বাড়াল না। একটা নীল শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। লোকটার মাথা খারাপ, কখন কি করে তার কোনো ঠিক নেই। মিনিট 15 পর ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল অভ্র ব্যালকনিতে দাঁড়িয়ে আপন মনে সিগারেট টেনে যাচ্ছে। সিগারেটের ধোঁয়া ঐন্দ্রিলার সহ্য হয় না। নাক মুখ কুঁচকে বিছানায় বসে পড়ল সে। অভ্র তখন আপনমনে সিগারেটে টান দিতে ব্যস্ত। পেছনে আওয়াজ পেতেই বুঝল ঐন্দ্রিলা বেরিয়ে গেছে। মুচকি হেসে সিগারেটের শেষ টান দিয়ে সেও ভেতরে গেল। ধীর পায়ে ঐন্দ্রিলার কাছে যেতেই ঐন্দ্রিলা খানিকটা উপসে গেল। ঐন্দ্রিলার অস্বস্তির ব্যাপারটা বুঝতে পেরে ধীর কণ্ঠে অভ্র বলল, তোমাকে কিছু বলার ছিল ঐন্দ্রিলা, আমার মনে হয় তোমার কাছে কিছু লুকানোটা ঠিক হবে না। জি বলুন। আমি জানি, আমি যেভাবে তোমাকে বিয়ে করেছি তুমি আমাকে ভালো মানুষের কাতারে ফেলতে পারছো না। আসলে তুমি আমার জীবনে আসার আগে আমার কাছে নারীর সংজ্ঞাটাই অন্যরকম ছিল। আমার কাছে মনে হতো নারীরা টাকার গোলাম। বিয়ে ব্যাপারটা আমার সিলেবাসে ছিলই না। সম্পর্কে কমিটমেন্টের ব্যাপারে আমার ভয় লাগত। আসলে আমার অতীতটা অনেক তেতো, আমার নিজের মা আমাকে টকার জন্য ইউজ করেছে। প্রথমে সে আমাকে ছোট থাকতে ছেড়ে চলে যায়, তারপর যখন তার টাকার প্রয়োজন হয় সে বাবাকে ব্ল্যাকমেইল করে আমার কাস্টাডি নিয়ে। বাবা তাকে টাকা দিয়ে দিল, সে আমাকে আবার ছেড়ে যায়। ঘটনাগুলো আমার উপর খুব বাজে প্রভাব ফেলে, তাই আমার চিন্তাধারাগুলো এমন হয়েছিল। সত্যি বলতে আমার অনেক গার্লফ্রেন্ড অনেক ছিল, কারো সাথে আমার শারীরিক সম্পর্কও হয়েছিল, কিন্তু ব্যাপারগুলো সিরিয়াস ছিল না। কারণ কমিটমেন্ট করার মতো সাহসটুকু আমার ছিল না। হয়তো বিয়ের প্রথম রাতে কথাগুলো তোমার জন্য মেনে নেওয়াটা অনেক কঠিন, কিন্তু আমি চাই না কোনো মিথ্যের উপর আমাদের সম্পর্ক হোক। ঐন্দ্রিলা চুপ করে অভ্রের কথাগুলো শুনছিল। পিউয়ের কাছে এগুলো অনেক আগেই তার শোনা হয়ে গেছিল, এগুলো নতুন কিছু না।
অভ্রের যে আগের গার্লফ্রেন্ডগুলোর কিচ্ছাও তার জানা, কিন্তু অভ্র তাকে এসব বলবে এটা ভাবতে পারেনি। অনেক ঠান্ডা গলায় ঐন্দ্রিলা তাকে বলে, আপনি আমাকে এগুলো কেন বলছেন? আমাকে তো প্রতিশোধের নেশায় বিয়ে করেছেন, তাই না? প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু শুধু প্রতিশোধের নেশায় তোমাকে আমি বিয়ে করিনি। তাহলে? আমি যে কমিটমেন্টে যেতে চাই, এই প্রথম আমি একটা সম্পর্কে যেতে চাই। আমি ভালোবাসতে চাই কাউকে, আমার আধারে ঘেরা জীবনে কাউকে আঁকড়ে ধরতে চাই। আমি ক্লান্ত ঐন্দ্রিলা, এবার কারো উপর ভরসা করতে চাই। আর তাই তোমাকে আমার বিয়ে করা। অভ্রের কথায় কি বলা উচিত জানা নেই ঐন্দ্রিলার। অভ্র চৌধুরীর মতো মানুষ তাকে প্রেম নিবেদন করছে, ব্যাপারটা যেন বিশ্বাস হচ্ছে না। ঐন্দ্রিলা অবাক নয়নে অভ্রের মুখপানে চেয়ে আছে। হৃদস্পন্দনের বেগটা বেড়েই চলেছে। মুখ ফসকেই বলে ফেলল, আমি কেন? জানি না, কিন্তু তোমার সাথে প্রথম দেখা থেকেই আমি যেন নিজের মাঝেই ছিলাম না। কিসের টানে জানি না তোমাকে খুঁজতাম। তারপর তোমাকে দিশার বিয়েতে দেখলাম, পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করলাম। তারপর বিয়েতে খুনসুটি। কখন তোমার প্রতি ফুটবল হয়ে গেছি জানা নেই। এই ভালোবাসা, ভালো লাগা, এই ব্যাপারগুলো আমার কাছে যেন নতুন কোনো অধ্যায়। আমার রাগ অনেক ঐন্দ্রিলা, প্রচুর জিদ। জিদের বসেই তোমাকে বিয়ে করা। কিন্তু কোথাও না কোথাও তোমার প্রতি দুর্বলতা ছিল। তুমি যখন বললে তুমি ডিভোর্স চাও না, আমার সাথে তুমি সংসার করবে, একটা অন্যরকম খুশি হয়েছিলাম। আমি তোমাকে বুঝাতে পারবো না ঐন্দ্রিলা। যদি বলো এটা ভালোবাসা তবে তাই, কিন্তু আমার যে তোমাকে চাই সারা জীবনের জন্য। তবে চিন্তা নেই, আমি তোমাকে কখনোই জোর করব না, যথেষ্ট সময় তুমি পাবে। তোমার সম্মতি ব্যতীত আমি তোমার কাছেও আসব না। আমি বেড পার্টনার না, একজন বউ চাই, যে আমার রাগ, আমার জিদ সব সামলে আমাকে ভালোবাসবে। তবে হ্যাঁ, সারা জীবন সময় দেবার মতো আমার ধৈর্য নেই, আর এই আপনি আজ্ঞা আমাকে করা দরকার নেই। একসাথে চলতে যখন হবেই তাহলে এসবের কোনো দরকার আছে বলে আমি মনে করি না। তুমি ঘুমিয়ে পড়ো বলে উঠে যেতে নিলে হাতটি ধরে ঐন্দ্রিলা। অবাক নয়নে পেছনে ফিরতেই দেখতে পায় সে মাথা নিচু করে বসে রয়েছে। অভ্র তার দিকে গভীর নয়নে তাকিয়ে আছে। অবশেষে নিজের নীরবতা ভেঙে ঐন্দ্রিলা শান্ত গলায় বলে উঠে, বিশ্বাস নামক 3 অক্ষরের শব্দটি খুব অদ্ভুত জানেন তো, একবার ভাঙলে সেটা গড়তে অনেক সময় লাগে। সম্পর্কও ঠিক তেমন, একবার ভাঙলে তা আবার জোড়াটা খুব দুষ্কর, আর জুড়লেও ফাটল থেকে যায়। আমি আমার সর্বস্ব দিয়ে আপনাকে বিশ্বাস করছি। পুরনো তিক্ত স্মৃতি ভুলে নিজেকে একটি দ্বিতীয় সুযোগ দিতে আমি রাজি। আপনার সাথে এই সম্পর্কের পথটা চলতে আমি রাজি। দেখবেন মাঝপথে হাতটা ছেড়ে দিবেন না যেন। তাহলে বলছো আমাতে তোমার আপত্তি নেই? সুযোগ দিতে তো ক্ষতি নেই নাই না? তবে ওই যে বললাম, মাঝপথে হাত ছেড়ে দিবেন না তো? আমি কিন্তু আপনার গার্লফ্রেন্ড নই, আপনার বিবাহিত স্ত্রী। জানি তুমি আমার স্ত্রী। আমার বেহায়া মনে যে তোমার বিস্তৃতি অনেক, হাতটা কিভাবে ছাড়ব বলো? আমার জন্য যে সেটা সম্ভব নয়। ঘুমিয়ে পড়ো, কাল আরেক দফা দকল যাবে। মুচকি হেসে ঐন্দ্রিলাকে উত্তরটা দেয় অভ্র। অভ্রের এরূপ উত্তরে প্রশান্তির দোলা বয়ে যায় ঐন্দ্রিলার হৃদয়ে। এই জেদি, রাগী, অহংকারী লোকটা সহজ ভাষায় তার মনের অনুভূতিগুলো ঐন্দ্রিলার সামনে রেখেছে, সেটাকে পায়ে ঠেলে দেবার মতো ক্ষমতা যে ঐন্দ্রিলার নেই, তাকে যে গ্রহণ করতেই হতো। অনেকদিন পর শান্তির ঘুম ঐন্দ্রিলার চোখে এসেছে। এতদিনের টেনশন, ভয়, উত্তেজনার আজ যেন সমাপ্তি হল।
এই রাত তাদের তিক্ত সম্পর্কের সমাপ্তির সাক্ষী আর নতুন ভোর তাদের একসাথে পথ চলার সাক্ষী হবে। 22 উইন্দ্রিলার বাসার ড্রয়িং রুমে বসে রয়েছে পিউ এবং আহানা। উদ্দেশ্য অভ্র এবং উইন্দ্রিলাকে ও বাড়ি দিয়ে যাবে। এমন কোনো প্ল্যান ছিল না তাদের। ননদ আর ভাবি বেরিয়েছিল শপিং করবে। শপিং করার পর আহানা জিদ ধরল উইন্দ্রিলাদের বাড়ি যাবে। এমনেও আজ অভ্র এবং উইন্দ্রিলা বিকেলের দিকে উইন্দ্রিলাদের বাড়ি থেকে নিজেদের বাড়ি যাবে। আর যেহেতু তাদের বাসা কাছেই, কেননা একই সাথে বাড়ি ফেরা যাক। উইন্দ্রিলার বৌভাতের পর প্রায় সকলেই উইন্দ্রিলাদের বাড়ি থেকে চলে গেছে। বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা হয়ে গেছে। থাকার মধ্যে দিশা, আসমা বেগম এবং বদরুল সাহেব আছেন। উইন্দ্রিলারা চলে গেলে কালকে হয়তো তারাও চলে যাবে। মাঝে নীলাদ্রি আর শরীফুল সাহেবই থেকে যাবেন এই বাড়িতে। দিশা আর আহানার বেশ ভাব হয়েছে, প্রায় সমবয়সী তারা। উইন্দ্রিলা সবার জন্য চা বানাতে ব্যস্ত। আর অভ্রসে রুমে বসে নেটে কনফারেন্স কলে ব্যস্ত। পিউ বসে বসে আহানা আর দিশার কথা শুনে যাচ্ছে, কিন্তু তার চোখ শুধু নীলাদ্রিকেই খুঁজে যাচ্ছে। মনটাও বেশ বেহায়া হয়ে গেছে, কিসের নেশায় শুধু নীলাদ্রির দেখা পেতে চায়। লোকটাকে বৌভাতের দিন অবশ্য দেখেছিল। লোকটার মুখটা দেখে বুকে উথালপাথাল করছিল। এক চাপা কষ্ট তার মুখমণ্ডলে স্পষ্ট ছিল, তবুও নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখে সে। হঠাৎই কলিংবেল বাজে। কলিংবেলের আওয়াজে ধ্যান ভাঙে পিউয়ের। দিশা খুলে দিতেই নীলাদ্রি ঘরে প্রবেশ করে। পিউ গভীর নয়নে নীলাদ্রিকে দেখে যাচ্ছে, যেন বহুদিনের অতৃপ্ত হৃদয় তার পিপাসা নিবারণ করছে। নীলাদ্রিকে বেশ ক্লান্ত লাগছে। উইন্দ্রিলা রান্নাঘর থেকেই বলে উঠে, দাদাভাই এসেছিস? হু, এক কাপ চা দিস তো। বলেই নিজের রুমে হাঁটা দিল সে। বাসায় ঢুকেই পিউকে দেখবে ভাবেনি। পিউয়ের সামনে দাঁড়াতে চাচ্ছে না সে, তাই পা চালিয়ে নিজের রুমে চলে গেল। আয়েশার সাথে কথা বলে সেখানেই চেম্বার দিয়েছে। সাথে একটা প্রাইভেট মেডিকেল কলেজে পার্ট টাইম ক্লাস নিচ্ছে। ইচ্ছে করেই কাজের চাপ বাড়িয়ে দিয়েছে যাতে পিউয়ের চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে পারে। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল নীলাদ্রি। পিউয়ের মুখটা যে হৃদয়ে রক্তক্ষরণ করছে। দিশা আর আহানা যেন কথার ঝুড়ি নিয়ে বসেছে। এর মাঝেই পিউ উঠে উইন্দ্রিলার কাছে গিয়ে দাঁড়াল। কি রে, উঠে এলি যে? এদের কথায় মাথা ধরে এসেছে রে। কে বলবে দিশাটার বিয়ে হয়েছে? দিব্যি আহানার সাথে তাল মিলিয়ে গল্প করে যাচ্ছে। আচ্ছা, তোর আর দাদাভাইয়ের কি ঝগড়া বেঁধেছে আবার? হঠাৎ এটা মনে হবার কারণ? তেমন কিছু না, এমনি মনে হলো। আর ঝগড়া? আমাদের মধ্যে যে কি হয়েছে নিজেরাই বুঝছি না। কিছু বললি? উইন্দ্রিলার প্রশ্নে নিজেকে সামলে নেয় পিউ। কথা কাটানোর জন্য বলে, না, কিছু বলিনি। চা দে তো উইন্দ্রি, মাথা ধরেছে। তোরও? বাহবা, তোর আর দাদাভাইয়ের কি মিল? আচ্ছা, বিয়ে দিয়ে না তোর দাদাভাইয়ের, বুড়ো হলে মেয়ে পাবে না। দাদাভাই দেবদাস হয়েছে রে, পারুল বাদে বিয়ে করবে না। খালা বলেছিল, সাফ মানা করে দিয়েছে। যত সব ঢং, মামি কি সারা জীবন থাকবে এখানে? খালুর বয়স হয়েছে, একটা বিয়ে করে বউ আনতে বল। তোরে এত শখ, তুই বল না। ভাইটা তো তাই না? চিন্তাটা তো তোর, আর এমনেও দাদাভাইয়ের ঝামেলায় আমি পড়তে চাই না। উইন্দ্রিলা চা নিয়ে নীলাদ্রির রুমে যেতে নিলেই অভ্রের ডাক পড়ে। এই হয়েছে এক জ্বালা, এই লোকটা 15 মিনিট পরপর হাঁক দিবে, যেন বারংবার চেক করছে বউটা তার আছে কিনা। পিউর সাথে সাথেই মুচকি হেসে বলে, এখন বুঝলাম কেন তুই দাদাভাইয়ের ঝামেলায় পড়তে চাস না।
অভ্র ভাইয়া ছাড়লে তো। কি জাদু না করলি? তুই তো এত ফাজিল ছিলি না। আহানা আর দিশার সাইড ইফেক্ট। চাটা একটু দাদা ভাইয়ের রুমে দিয়ে আয় না প্লিজ, বলেই পিউয়ের হাতে দিয়েই অভ্রের কাছে চলে যায় সে। অগত্যা, এখন নীলাদ্রির মুখোমুখি হতে হবে। পিউয়ের হাত যে বাঁধা, একজন বিধবা সে। শ্বশুরবাড়িতে থাকে, বলতে গেলে শওকত সাহেব তার গার্ডিয়ান। এর আগেও বদরুল সাহেব তার বিয়ের প্রস্তাব দিয়েছিল শওকত সাহেবকে। তিনি সাফ বাংলায় না করে দিয়েছেন। পিউকে সবকিছুই মেনে চলতে হবে। সত্যি বলতে, সমাজে বাধা নিয়ম পেরিয়ে নীলাদ্রির প্রস্তাবে রাজি হতে পারছে না। দীর্ঘশ্বাস ফেলে নীলাদ্রির রুমের দিকে পা বাড়ায় পিউ। নীলাদ্রির রুমের বাইরেই পা আটকে যায় তার। ভেতরে আহানা এবং দিশাও রয়েছে। নীলাদ্রির সাথে আহানার বেশ ভালো খাতির হয়েছে বলতে হবে। আহানা এবং দিশার এ রুমে আসার কারণও রয়েছে। কথায় কথায় দিশাকে আহানা বলে তার রোমান্টিক উপন্যাস পড়তে নাকি সেই লাগে। আর নীলাদ্রি বইয়ের কালেকশন অনেক, তাই সেই রুমে তাদের যাওয়া। নীলাদ্রিকে আহানা হঠাৎ বলে বসে, আপনার গার্লফ্রেন্ডটি খুব লাকি নীলাদ্রি ভাই। হঠাৎ এমন কেন মনে হল? আপনি যে পরিমাণ কেয়ারিং, তা কবে বিয়ে-শাদী করছেন? আহানার ছেলেমানুষি প্রশ্নে মলিন হাসি হেসে নীলাদ্রি বলে, আমার বিয়ে এ জীবনে তোমার খাওয়া হবে না। কেন? আমাকে সে সোজা বাংলায় না করে দিয়েছে, অর্থাৎ ফিরিয়ে দিয়েছে। এমন মেয়েও আছে যে কিনা আপনাকে রিজেক্ট করে। আমি হলে জীবনেও এ কাজ করতাম না। আছে, সে যে আমার মনের খাঁচায় ধরা দিবে না। তাহলে বলবো, তাকে ভুলে যান। চেষ্টায় আছি। ওকে বলে লাভ নেই আহানা। মা একের পর এক মেয়ের ছবি দেখাচ্ছে কিন্তু বান্দা তার পারুলের অপেক্ষায় দেবদাস হয়েছে। দিশার কথা শুনেই আচ্ছা করে কান মলে দেয় নীলাদ্রি ওর। নীলাদ্রির কথাগুলো ছুরির ন্যায় হৃদয় লাগছে পিউয়ের। নিজেকে সামলে রুমের ভেতরে ঢুকে সে। পিউয়ের প্রবেশে নীলাদ্রি দিশার কান ছেড়ে দেয়। পিউ যে তার রুমে আসবে ভাবেনি। আহানা তখন একদৃষ্টিতে নীলাদ্রিকে দেখছে। পিউ দিশা আর আহানাকে বলে, মামি ডাকছে, নাস্তা টেবিলে দিয়েছেন। আর আহানা আমাদের যেতে হবে। আচ্ছা, নীলাদ্রি ভাই, অপেক্ষা, বইটা নিলাম। সময় করে ফিরিয়ে দিব, সে সাথে আপনার থেকে ট্রিটও নেয়া হবে। ঠিক আছে। আহানা এবং দিশা রুম থেকে বেরিয়ে যেতেই পিউ চাপা স্বরে বলে ওঠে, এবার বিয়েটা করেই নিন। কি বললে? বললাম, বিয়েটা করে নিতে। খালুর বয়স হয়েছে। আচ্ছা পিউ, একটা কথা বলি। আমাকে রিজেক্ট করেছ আমি কিছু বলবো না, কিন্তু আমার জীবনে অন্য কাউকে আনার কথা ভুলেও বলবে না। এইবারই শেষ। আপনি আপনার জিদের বসে। এটা জিদ আমার জিদ নয় পিউ। জিদ হলে তোমার অমতেও তোমাকে বিয়ের প্রস্তাব খালুকে দিতাম। খালুকে রাজি করাটা আমার জন্য খুব বেশি কঠিন কাজ নয়। এটা আমার ভালোবাসা, তাই তোমার মতের সম্মান করছি। আর একদিন তুমি বলেছিলে, ভালোবাসলে নাকি মানুষ ভুল সঠিক ভেদাভেদ করে না। আমার ক্ষেত্রেও তাই। তবে পার্থক্য একটাই, তুমি অপেক্ষা করেছিলে মৃত মানুষের, আর আমি জীবিত। আশা করি এসব বিয়ের আবদার তুমি আর আমার কাছে করবে না। বলেই রুম থেকে বেরিয়ে যায় নীলাদ্রি। পিউ সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে, নিজেকে আজ অপরাধী লাগছে। সব জেনেও নীলাদ্রির ভালোবাসাকে গ্রহণ করতে না পারক সে। নীলাদ্রির ভালোবাসায় তো কোনো নোংরামি নেই, কোনো বাঁধ নেই, তার ভালোবাসাটা অন্যায়ও নয়।
তবুও পিউ ব্যর্থতা গ্রহণে। 23। রুমে এসেই গা এলিয়ে দিল ঐন্দ্রিলা। খুব ক্লান্ত সে। কয়দিনের আচার-অনুষ্ঠান তাকে বড্ড বেশি ক্লান্ত করে দিয়েছে। অভ্রের কি অব্রত আছে, তার কাজ নিয়ে ব্যস্ত। তার কি খেয়াল আছে বউয়ের প্রতি? ঐন্দ্রিলাদের বাসায় সবাই ভাবছে না জানি বর তাকে চোখে হারায়। কিন্তু বাস্তবতা ভিন্ন। এখনো ল্যাপটপ নিয়ে টেবিলে বসা। অনেকক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থাকতেই অভ্র স্বাভাবিক ভঙ্গিতে ল্যাপটপের দিকে বলে ওঠে, আমার চেহারায় কি কোনো হীরা মানিক জড়ানো আছে? এভাবে তাকিয়ে থাকলে তো আমারই লজ্জা লাগবে। অভ্রের কথায় খানিকটা বিরক্তি সরে ঐন্দ্রিলা বলে ওঠে, আমার বয়েই গেছে আপনাকে দেখতে। এই তোমাদের এক দোষ, এতক্ষণ দেখছিলে তো। স্বীকার করলে কি আসবে যাবে? আপনি ক্লান্ত হন না, তাই না? কিসের জন্য বলো তো? এই যে সারাদিন হয় ল্যাপটপে মুখ গুজে বসে থাকবেন, নয় আমার সাথে ঝগড়া করবেন। ক্লান্ত হন না? ঐন্দ্রিলার কথায় মুচকি হেসে ল্যাপটপটা নামিয়ে মাথা তুলে উত্তরে, যখন কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই, তখন তোমার সাথে ঝগড়া করি। এটা একরকম রিফ্রেশমেন্ট ব্রেক আমার জন্য বলতে পারো। ঈশোস, যত সব। তোমার রাগী মুখটা যে আমার খুব প্রিয়, কি করব বলো? ফ্লার্ট করছেন? আমার মতো ভদ্র মানুষ ফ্লার্ট করতে পারে না, ভালোবাসার বহিঃপ্রকাশ করছি। ওহ, তাই বুঝি। নববিবাহিত বউয়ের সাথে দুদণ্ড কথাও বলা যায় না? বউয়ের বুঝি রাগ হয়েছে? খুব খুব খুব। ঐন্দ্রিলার বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে রাখা দেখে অভ্র হেসে দেয়। চেয়ার থেকে উঠে ধীর পায়ে ঐন্দ্রিলার পাশে যেয়ে বসে তাকে পেছনে থেকে জড়িয়ে ধরে। কানের কাছে মুখ লাগিয়ে বলে, কি করলে মহারানীর ক্ষমা পাব? আপনি আপনার কাজ নিয়েই থাকুন। হা। আচ্ছা বাবা, সরি, আর এমনটা হবে না। আসলে এক সপ্তাহের কাজ একদিনে করতে হবে কিনা? কেন হঠাৎ এত চাপ? তোমাকে নিয়ে ঘুরতে যাব যে, এজন্য। বাবা বলছিলেন হানিমুনে যেতে। তাই? কোথায় যাব আমরা? অনেকটা উচ্ছল্ল মনে জিজ্ঞেস করে ঐন্দ্রিলা। ঐন্দ্রিলাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে অভ্র বলে, যেখানে আমাদের কেউ ডিস্টার্ব করবে না, যেখানে শুধু তুমি এবং আমি থাকব, যেখানে আমাদের ভালোবাসার সূচনা হবে। অভ্রের কথা শুনে ঐন্দ্রিলার হৃদস্পন্দন যেন বেড়েই যাচ্ছিল। পালিয়ে যেতে পারলে যেন বাঁচত ঐন্দ্রিলা। গলা থেকে কোনো কথা বের হচ্ছে না তার। অনেক কষ্টে বলল, ছাড়ুন। উহু, আমার বউকে ধরেছি, অধিকার আছে আমার। একটা শর্তে ছাড়ব। কি শর্ত? আগে আমাকে তুমি করে বলো। পারব না। তাহলে আমিও ছাড়ছি না। আমি ফ্রেশ হইনি। তাতে কি? আমার তো। ছাড়ো প্লিজ। আর যেন ভুল না হয়। হবে না, এবার ছাড়ো। ঐন্দ্রিলার তুমি সম্বোধনটুকু যেন অভ্রের হৃদস্পন্দন বাড়াতে যথেষ্ট। অভ্র তখন ঐন্দ্রিলার চুলগুলো ঘাড় থেকে সরিয়ে খুব গভীরভাবে ঘাড়ে তার উত্তপ্ত ঠোঁট ছুঁয়ে দেয়। মুহূর্তেই যেন ঐন্দ্রিলার শিরদাঁড়া বেয়ে শীতলতা বয়ে গেল। হৃদস্পন্দনের বেগ আরও বেড়ে গেল, যেন তার সমবন্ধ লাগছে, হৃদয় যেন এখনই গলায় আটকে গেছে। এ যেন অন্য অনুভূতি। এ ছোঁয়ায় নেই কোনো নোংরামি, নেই কোনো অশ্লীলতা।
শুধু আছে এক মুঠো ভালোবাসা, যা ঐন্দ্রিলার হৃদয় অনুভব করতে পারছে। অভ্র তখন ঐন্দ্রিলাতে মগ্ন। একান্ত নিবিড়ভাবে তাকে চায় সে। নিজের করে, একান্ত নিজের করে। ঐন্দ্রিলা নামক নারীটি তার নেশার মতো। ধীরে ধীরে তাতে বিলীন হতে চায় অভ্র। এই নেশা যেন কোনো হুইস্কি কিংবা উইডে নেই। এ যে ভালোবাসার নেশা। অভ্রের প্রতিটি ছোঁয়ায় কেঁপে উঠছে ঐন্দ্রিলা। তারা যেন নিজের মধ্যে নেই। হঠাৎ ফোন বেজে উঠলেই অভ্র এবং ঐন্দ্রিলার ঘোর কাটে। ফোনের স্ক্রিনে একটা নাম্বার দেখে অভ্রের চেহারা বদলে যায়। ফোন বেজে যাচ্ছে তবুও ধরছে না বলে কৌতূহলী কণ্ঠে ঐন্দ্রিলা বলে, ধরছেন না যে? ফোনটা বেজে যাচ্ছে তো। এতটা জরুরি ফোনও না। তুমি ফ্রেশ হয়ে নাও। বলেই ফোনটা সাইলেন্ট করে সিগারেট নিয়ে বারান্দায় চলে যায় অভ্র। অভ্রের মুড হুট করে অফ হয়ে যাওয়ায় বেশ অবাক হয়ে যায় ঐন্দ্রিলা। এতক্ষণ যেন অন্যরকম মানুষ ছিল সে, হুট করে কি এমন হলো যেন ভেবে পাচ্ছে না ঐন্দ্রিলা। লোকটার এত রূপ, যেটায় এখনো নিজেকে ধাতস্থ করতে পারেনি ঐন্দ্রিলা, এই তো তার মাঝে মগ্ন ছিল। এই আবার রুদ্ররূপে সিগারেটের ধোঁয়া উড়াতে ব্যস্ত। দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল ঐন্দ্রিলা। একটু ধৈর্য যে তাকেও ধরতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন, একটু ধৈর্য যে খুব প্রয়োজন তাতে। রাত 11টা। মুষলধারে বৃষ্টি হচ্ছে বাহিরে, হয়তো ঝড় হবে। দমকা হাওয়া বইছে। বারান্দায় দাঁড়িয়ে আছে পিউ, বৃষ্টির ঝাপটায় অনেকটাই ভিজে গেছে সে। এতক্ষণ আহানা তার রুমে ছিল, এখন নিজের রুমে গেছে। মেয়েটা পিউকে আর ঝামেলার মাঝে ফেলে গেছে। মেয়েটা কথায় কথায় শুধু নীলাদ্রির কথা বলে। তাকে সে বুঝাতে পারছে না পিউ আজকাল মনকে সামাল দেওয়া বড্ড বেশি দুষ্কর হয়ে উঠেছে। মনটা শুধু নীলাদ্রির গলিতে যেতে যায়। আবার স্বপ্ন বুনতে চায়, আবার কারোর মাঝে নিজেকে খুঁজতে চায়, আবার ভালোবাসতে চায়। কিন্তু সব গবলেট হয়ে যায় যখন চিন্তা করে সে তো বিধবা। আচ্ছা, একটা মানুষের জীবনে দুবার ভালোবাসা আসতে পারে না? দুবার বসন্ত আসতে পারে না? চোখ বারবার ভিজে আসছে, নীলাদ্রির মুখটা চোখের সামনে ভাসছে। খুব কষ্ট হচ্ছে কেন জানা নেই পিউয়ের। জীবন্য তাকে পাওয়া থেকে না পাওয়ার ভাগটাই বেশি দিয়েছে। প্রথমে তার বাবা নামক ছায়া কেড়ে নিয়েছে, তারপর মা। ভেবেছিল বিয়ের পর সুখের মুখ দেখবে, কিন্তু হলো কই? তাকেও কেড়ে নিয়েছে নির্মম ভাগ্যের লিখন। এখন আবার সুখ তাকে হাতছানি দিচ্ছে। আবার ও তাকে লোভ দেখাচ্ছে। কিন্তু ভয় হয় তার, যে পোড়া ভাগ্য তার। এই সুখ যে তার ধরা ছোঁয়ার বাহিরে। হঠাৎ দেখল সামনের ল্যাম্পপোস্টের নিচে একটি অবয়ব দেখা যাচ্ছে। বৃষ্টির প্রকোপে ঠিকমতো মানুষটার চেহারাটা দেখা যাচ্ছে না। তখন ফোনটা একনাগাড়ে বাজতে লাগল পিউয়ের। ফোন রিসিভ করতেই চিরচেনা ভয়েসে অপোজিটের মানুষটি বলল, বেহায়া মন যে বারণ শুনছে না মোবাশশিরা। পিউয়ের বুঝতে বাকি নেই ল্যাম্পপোস্টের নিচের মানুষটিকে। মানুষটি যে নীলাদ্রি। লোকটা এই বৃষ্টির মধ্যে কোনো প্রোটেকশন বাদেই চলে এসেছে। এমন পাগল কেন এই লোক, পড়ে জ্বর বাঁধলে? খুব কড়া কণ্ঠে পিউ বলে, কি উদ্ধার করতে এসেছেন এই রাতে? এসব ফাও কাজ করলে কি আমি আপনাকে ভালোবাসব ভেবেছেন? উহু, শুধু তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই এসেছি। তোমার মনে আছে ও বাড়িতে থাকতে তুমি প্রায় বৃষ্টিতে ছাদে লাফালাফি করতে। তোমার তো বৃষ্টি খুব পছন্দ, তাই ভাবলাম তুমি বুঝি এখনো বারান্দায় দাঁড়িয়ে থাকবে। না জানি কত রাত পার করেছি এমন রাস্তায় এক ঝলক তোমাকে দেখার জন্য। এটা আমার জন্য নতুন কিছু না।
যেদিন তোমাকে প্রথম দেখি তখন তুমি মাত্র ক্লাস 7-এ পড়ো। আমি তখন কলেজে, খুব অবাক লাগতো এই পিচ্ছিকে কিনা আমি ভালোবাসি। তোমার বয়সটা তখন এতই ছোট যে এগুলো কিছুই তোমাকে বলতে পারিনি। যখন তুমি কলেজে উঠলে ভাবলাম এখন হয়তো তোমাকে বলা যাবে আমার মনের কথা। চিঠি দিতাম প্রতিদিন, কিন্তু তুমি কোনো দিন সেটার উত্তর দিতে না। একটা সময় চিঠিগুলো পড়তেও না। ভাবলাম তুমি আরেকটু বড় হও, তারপর না হয় একেবারে বিয়ের জন্য প্রস্তাব দিব। কিন্তু ভাগ্যের ফের দেখো, বাধ্য হয়ে আমাকে বাইরে যেতে হতো। সেখানে থাকতেই শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে। দেশে ফেরার ইচ্ছেটুকুও শেষ হয়ে গেল। আমাদের দুজনকেই জীবন দ্বিতীয় সুযোগ দিয়েছে, অথচ সেটাকে গ্রহণ করতে পারছি না আমরা। কি নির্মম, তাই না? যাক গে, ভেতরে যাও, আসছি বলেই ফোন রেখে দিল নীলাদ্রি। পিউ চুপ করে কথাগুলো শুনছিল। চোখ যেন বাঁধ মানছে না। মন এবং মস্তিষ্কের যুদ্ধে আজ সে পরাজিত সৈনিক। লোকটা কেন তাকে এত ভালোবেসেছে? এতদিন তো ভালোই ছিল। এই গোপন কথাগুলো না জানাই তো ভালো ছিল। কেন পিউয়ের এগুলো জানতে হলো? কেন কেন? 24 কক্সবাজারে একটা হোটেলে উঠেছে ঐন্দ্রিলা এবং অভ্র। এই এক সপ্তাহ অভ্র ফোনে হাত দিবে না কথা দিয়েছে ঐন্দ্রিলাকে। রুমটা বেশ পছন্দ হয়েছে ঐন্দ্রিলার। একটা জানালা দিয়ে সমুদ্র দেখা যায়। কক্সবাজারে এর আগে আসা হয়নি ঐন্দ্রিলার। অভ্র তাই কক্সবাজারে নিয়ে এসেছে। জানালা দিয়ে সমুদ্র দেখায় যখন ব্যস্ত ঐন্দ্রিলা তখন। জানালা দিয়ে সমুদ্র দেখায় যখন ব্যস্ত ঐন্দ্রিলা তখন অনুভব করে কেউ তাকে পেছনে থেকে জড়িয়ে ধরেছে। পেছনে না ফিরেই খুব শান্তভাবে বলল, হঠাৎ জড়িয়ে ধরার কারণ? তোমাকে জড়িয়ে ধরতে বুঝি কারণের প্রয়োজন হয়? ঐন্দ্রিলার কাঁধে থুতনি ঠেকিয়ে অভ্র উত্তর দেয়। ঠোঁটের কোনো হাসির রেখা একে ঐন্দ্রিলা বলে, ধন্যবাদ। কেন বলতো? এই যে সমুদ্রের এত কাছে নিয়ে আসার জন্য। ঐন্দ্রিলা, কিছু বলবে? না, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি খাবার অর্ডার করেছি, এখনই চলে আসবে। খাওয়া দাওয়ার পর বিচে যাব। আচ্ছা। অভ্র কিছু বলতে যেও কেন জানে বলতে পারল না। নিজের মধ্যে একটা ব্যাপার খুব খচখচ করছে। ঐন্দ্রিলাকে বলাটা খুব দরকার, কিন্তু কিভাবে বলবে ভেবে পাচ্ছে না। ঐন্দ্রিলা একমনে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছে। সেদিনের পর থেকে অভ্রের মনের মাঝে এক প্রকার ঝড় চলছে, যা ঐন্দ্রিলা খুব ভালো করে বুঝছে। ঐন্দ্রিলা চাচ্ছে অভ্র নিজ থেকে তাকে সব খুলে বলুক। তাই সে বেশ শান্ত থেকেই সব দেখে যাচ্ছে। অভ্রের ফ্রেশ হবার মাঝেই খাবার চলে আছে। খাবার রিসিভ করে টেবিলে রাখতেই ঐন্দ্রিলার ফোন বেজে উঠে। ফোনটা হাতে নিতেই দেখল একটা আননোন নাম্বার। ঐন্দ্রিলা 7-5 ভেবে ফোনটা রিসিভ করে, কিন্তু অপর পাশ থেকে কোনো সাড়া পায় না। অভ্র ওয়াশরুম থেকে বেরিয়ে এই ঐন্দ্রিলাকে প্রশ্ন করে, কি হয়েছে? কে ফোন দিয়েছে? জানি না, অচেনা নাম্বার। দেখি। ঐন্দ্রিলা ফোনটি অভ্রের দিকে এগিয়ে দিল। অভ্র নিজেই কথা বলে, হ্যালো। তাহলে অভ্র সাহেবকে খুঁজে পাওয়া গেল। ফোনের অপাশ থেকে পরিচিত কণ্ঠ শুনতে পেলে অভ্র বেশ হতচকিয়ে যায়। সামনে ঐন্দ্রিলা, তার সামনে কথা বললে ঐন্দ্রিলা নানা প্রশ্ন করতে পারে, বিধায় বারান্দায় চলে যায় সে। কড়া কণ্ঠে বলে, তুমি এই নাম্বারে কেন ফোন দিয়েছ? আর এই নাম্বার কোথায় পেলে? এটা এমন কোনো কঠিন কাজ না, একটা নাম্বারই তো। কি চাই তোমার? কিছুই না, শুধু তোমার বউয়ের সাথে কথা বলার আছে।
তাকে তো তোমার কীর্তিগুলো জানানোর দরকার আছে, তাই না? অভ্রের মুখ নিমিষেই বদলে গেল, চোয়াল শক্ত হয়ে গেল। রাগে তার গাড়ি করছে। মেয়েটি আর কেউ নয়, অভ্রের এক্স গার্লফ্রেন্ড নিশি। ক্রমাগত অভ্রকে ফোন দিয়ে শুধু ডিস্টার্ব করছে না, নয় রীতিমতো ব্ল্যাকমেইল করছে যাতে সে আবার তার কাছে ফিরে আসে। অভ্র তার ফোন না ধরলে এখন ঐন্দ্রিলার ফোনে ফোন করে যাচ্ছে। ফোনটা কেটে বিছানায় ছুঁড়ে মারল সে, তারপর 2 হাত দিয়ে চুল টেনে বিছানায় বসে পড়ল অভ্র। যদি নিশিকে সামনে পেত খুব করে ফেলত, কিন্তু পারছে না। ঐন্দ্রিলা চুপচাপ দেখে যাচ্ছে সব কিছু। একটা সময় আর না পেরে জিজ্ঞেস করেই বসল, কে ফোন করেছিল? রং নাম্বার। তাহলে এতক্ষণ কথা বললে যে? আজীব তো, এখন আমি কথা বলার জন্য ও কি তোমার কাছে কৈফিয়ত দিতে হবে? অভ্রের কথায় বেশ তোবদা খেয়ে যায় ঐন্দ্রিলা। কি এমন বলল সে যে এতটা কাটা কাটা কথা বলছে অভ্র? নিজেকে শান্ত রেখে খুব নম্রভাবেই বলল ঐন্দ্রিলা, আমি সেটা কখন বললাম? আমার সাথে এমন ব্যবহার করছো কেন? কি ব্যবহার করলাম? রং নাম্বার ছিল বলার পর ও তুমি কথা বাড়িয়ে যাচ্ছ। অভ্র, আমি খুব স্বাভাবিক একটা কথা বলেছি। রং নাম্বারই যদি হয় এতক্ষণ কথা বলার তো কিছু ছিল না। তাই জিজ্ঞেস করেছি, আর আমি তোমার ওয়াইফ, আমার জানার অধিকার আছে। তোমাকে আমি বেশ কিছুদিন ধরে দেখছি একটা ফোন আসলেই তুমি বদলে যাও। আমার তো চোখ আছে না? এখনো তোমার ব্যবহার বদলে গেছে। ফোনের মানুষটা কে ছিল অভ্র? বউ হয়েছ বলে কি আমাকে কিনে নিয়েছ? নাকি আমার মাথার উপরে উঠে নাচার পারমিশন দিয়েছি তোমাকে কোনোটা? আসলে তোমাদের মেয়েদের এই এক সমস্যা, তোমরা নিজেদের কি ভাবো আল্লাহ জানে। বসতে ছেলে শুতে চাবার মতো অবস্থা। অভ্র, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কিভাবে কথা বলছো তুমি? আমাকে আমার ল্যাঙ্গুয়েজ শিখিও না, আমার ভালো করেই জানা আছে সেটা। ফার্দার আমাকে জেরা করতে এসো না, এটা লাস্ট ওয়ার্নিং ছিল। বলেই রুম থেকে বেরিয়ে যায় অভ্র। ঐন্দ্রিলা হা হয়ে যায় তার ব্যবহার দেখে। এই না কিছুক্ষণ আগে এতটা মায়া নিয়ে কথা বলছিল সে, হুট করে কি হলো? চোখের কোনো অপানি জমতে লাগল ঐন্দ্রিলার। আগে অভ্র এমন ব্যবহার করলে হয়তো এতটা খারাপ লাগত না, কিন্তু এখন যেন কেউ গলা টিপে শ্বাসরোধ করে আছে এমনটা লাগছে। অভ্রের বের হওয়ার পর ওখানেই বসে ঐন্দ্রিলা হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে। বুঝতে পারছে না সে এটা কি তার রাগের কান্না, নাকি কষ্টের, নাকি আঘাতের। বিকেল 4:30টা। কফি শপে মুখোমুখি বসে আছে আহানা এবং নীলাদ্রি। নীলাদ্রি এক মনে বাহিরের দিকে তাকিয়ে আছে, আর আহানা তাদিকে তাকিয়ে রয়েছে। আহানার মনে যে নীলাদ্রির জন্য একটা আলাদা জায়গা হয়ে গেছে এটা সে বুঝতে পেরেছে। আগে মনে করেছিল লোকটাকে শুধু চোখের শান্তির কারণে দেখতে ভালো লাগে, কিন্তু এখন ব্যাপারটা না নয়। এখন যেন মনের শান্তির একটা ব্যাপার জুড়ে গেছে। হর সমান ওরির দিকে তাকিয়ে নির্বিকারভাবে বলে উঠল নীলাদ্রি, আমাকে উঠতে হবে, আমার কিছু পেশেন্ট 5:30 আসবে। মাত্র তো 15 মিনিটও হয়নি। আসলে আমি একটু ব্যস্ততার মধ্যে আছি আজকে। তুমি বললে তাই এই কিছু সময় বের করলাম। ওহ, নীলাদ্রি ভাই, আমার কিছু বলার আছে আপনাকে। বলো, শুনছি। আসলে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কি? আমি বইয়ের ভেতরে একটা চিঠি লিখে আপনাকে দিয়েছিলাম, ভেবেছি আপনি হয়তো পড়বেন, কিন্তু আপনি হয়তো দেখেন নি।
তাই সরাসরি দেখা করতে চেয়েছিলাম। আপনার বাড়িতে হুট করে যাওয়াটা ভালো দেখায় না, তাই এখানে দেখা করতে বলি। আহানা, তুমি যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ, ভেবেই বলছি। আসলে আপনাকে আমার প্রথম দেখা থেকেই ভালো লাগতো, কিন্তু তখন ভেবেছিলাম এটা হয়তো ইনফ্যাচুয়েশন, কিন্তু এখন আমি শিওর আমি আপনাকে ভালোবাসি। আমি জানি আপনি অন্য কাউকে ভালোবাসেন, কিন্তু আমার মনের উপর তো আমার কোনো হাত নেই, তাই না? আমার মনে হয়েছে কথাগুলো আপনাকে জানানোটা দরকার। আমাকে ক্ষমা করো আহানা, আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারছি না। আসলে কি বলো তো, তুমি যেমন তোমার মনের কাছে হেরে আমাকে ভালোবাসার কথাটা বলছো, আমিও সেই একই রকম আমার মনের কাছে হেরে আছি। তাকে ভুলে তার জায়গা কাউকে দেবার কথা আমি চিন্তাও করতে পারি না। সে অনেকটা আমার নেশার মতো। একটা সময় দম বন্ধ লাগে তাকে না দেখলে। আমার জীবনে সে না থাকলেও সে আমার সর্বত্র জুড়ে আছে। তোমার জীবনের পুরোটা পড়ে আছে। আমার মতো মানুষকে ভালোবেসে নিজেকে কষ্ট দিও না। আমি উঠছি, আমাকে ভুলে যাও। দেখবে ঠিক ভালো থাকবে। আমি তোমাকে সবসময় দিশার মতো বোনের চোখেই দেখেছি। আমি চাই না তুমি কষ্ট পাও। বলেই সেখান থেকে উঠে চলে যায় নীলাদ্রি। আহানা এখনো বসে রয়েছে সেখানে। এটা তার জানা ছিল নীলাদ্রি তাকে গ্রহণ করবে না, তবুও একটা চিনচিনে ব্যথা বুকে করেই যাচ্ছে। এ ব্যথা যেন থামবার ন্যায় ক্রমশ বেড়েই যাচ্ছে। 25 রাত 8টা। অভ্র রুমে ঢুকতেই দেখল পুরো রুম অন্ধকার। ঘড়ির কাঁটা 8টা ছুঁই ছুঁই, অথচ ঐন্দ্রিলা রুমে লাইট না লাগিয়ে বসে আছে। রুমের লাইট অন করতেই দেখল ঐন্দ্রিলা পিঠ করে শুয়ে আছে বিছানায়। খাবারের মতোই পড়ে আছে, একবার ছুঁয়েও দেখেনি। তখন হুট করে কেন যে রাগ উঠল কে জানে। স্বাভাবিক কথায় ও খারাপ ব্যবহার করল ঐন্দ্রিলার সাথে। আসলে নিশির কথাগুলো শুনে এতটা রাগ উঠে গেছিল অভ্রের বলার মতো না। সেই রাগটা ঐন্দ্রিলার উপর ঝাড়ল সে। এটা সে একদম ভালো হয়নি, খুব ভালোভাবেই বুঝতে পারছে। না, ঐন্দ্রিলাকে সব খুলে বলতে হবে। তারপর সে যা ডিসাইড করবে সেটাই হবে। অভ্রের যাবার পর কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ে ঐন্দ্রিলা। হঠাৎ ঘাড়ে কারো নিঃশ্বাস পড়তেই চলবে। মুশফিকা রহমান মৈথি।